বৌমা, ও বড় বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। এসে গেছেন বাবা? আসুন আসুন, ভেতরে আসুন। আর যা গরম পড়েছে না, বাইরে পা রাখা যাচ্ছে না। আজকে অনেকদিন পর একটা বড় বোয়াল মাছ পেলাম, একটু ভালো করে রান্না করো দেখি। ঠিক আছে বাবা, আপনি বসে বিশ্রাম নিন, আমি বোয়াল মাছটা কুটে তাহলে রান্না শুরু করছি। আমি কিছুক্ষণ ঘুমাই, রান্নাটা হলে আমাকে ডেকে দিও, স্নানটা সেরে খেতে বসবো। ঠিক আছে বেশ, আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন, আমি ডেকে দেবো। আরে বড় বৌমা, মেজ বৌমা আর ছোট বৌমা কোথায়? ওদের তো দেখছি না যে। নীলিমা তো গেছে নদীর ধারে জল আনতে, আর আপনার ছোট বৌমা এখনো পড়ে ঘুমোচ্ছে। তার কথা আর কি বলবো, না আছে কাজে কর্মে, না আছে আচারে ব্যবহারে, অহংকারে পা মাটিতেই নামছে না। থাক না বাবা, ও শুনতে পেলে আবার মহাযুদ্ধ শুরু করবে। আপনি বরং ঘুমুন, আমি যাই রান্নাটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ বৌমা, তাই যাও। গতর পুরো ব্যথা হয়ে গেল, সকাল থেকে এতেই যাচ্ছি। কি করবো বলো, অবিনাশ বাবুর ইচ্ছে ছিল যেন তার বাড়ির নেমন্তন্ন খেতে তোমাকেও সঙ্গে নিয়ে যায়। তা তো জানি, কিন্তু একটা গাড়ি বা কিছু তো নিতে পারতিস। এই বয়সে কি আমি এত পথ হাঁটতে পারি নাকি? নেমন্তন্ন খেতে নিয়ে গেছি তাই ঢের বুঝলে, খেতে পেলে শুতে যায়। হ্যাঁ, এভাবে বলছিস কেন বাবা? তুই তো আমার ছেলেরই মতো, তাই তো তোর কাছে একটু আবদার করি। তাই বুঝি নিজের ছেলের মতো মনে করো? হ্যাঁ, হ্যাঁ রে হ্যাঁ, নয়তো কি বল? কই নিজের 3 ছেলেকে তো পাঠিয়েছো শহরে মোটা বেতনে চাকরি করতে, আমার জন্য করেছো কি? ওদের কি আর আমি পাঠিয়েছি? ওদের পাঠিয়েছে তো তোর কাকু। আমার ছেলেগুলো হয়েছে বাবার কথায় শুধু ওঠে আর বসে। আজ না হয় কাল জীবনে ভালো কোনো অবস্থানে গেলে এই ছেলে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেবে, তখন বুঝবে। একে আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের মা কোথায়? বাবা, অবিনাশ বাবুর বাড়িতে একটা ছোটখাটো ভোজের আয়োজন করা হয়েছে, মা সেখানেই গেছেন। দেখো কাণ্ড, কি দরকার ছিল সেখানে যাওয়ার? মা তো নিজের ইচ্ছায় যাননি বাবা, অবিনাশ বাবু খগেনকে দিয়ে তাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা থাক, গেছে যখন কি আর বলবো। আর ছোট বৌমা কোথায়? সে আসছে না কেন খেতে? তাকে তো দেখলাম এখনো ঘুমোতে। এখন কি ঘুমাবার সময় নাকি? আর ছোট বৌমা, আরে ও ছোট বৌমা, বলি আর কত ঘুমাবে? বেলা তো অনেক হলো। আরে একবার ওঠো, আরে ও ছোট বৌমা। উফ, কি হয়েছেটা কি? ডাকতে ডাকতে একদম কান ঝালাপালা করে দিল। অনেক তো ঘুমোলে, এবার এসে খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে তারপর না হয় আবার ঘুমিও। আরে এসো, দেখো আজকে নদীর বোয়াল মাছ এনেছি, খাবে এসো। কি? আমি খাবো ওসব নদীর নোংরা মাছ? ছি! ও মা, নোংরা হতে যাবে কেন? ভালো করে ধুয়ে কুটে তারপরে তো রান্না করা হয়েছে। না, আমি ওসব খাই না। আমি শুধু সবুজ শাকসবজি আর মাংস খাই। এসব সস্তা মাছ আপনারাই খান। আমি গেলাম ঘুমোতে, শান্তিতে ঘুমোতেও পারি না, যত সব। দেখেছো দিদি, ওই নচ্ছার পূজার কত সাহস! তার বলতে, এত অসভ্য আর উগ্র স্বভাবের মেয়ে আমি কোনো দিন দেখিনি। দেখলে আজ কিভাবে বাবাকে অসম্মান করে ঘুমোতে চলে গেল? কি আর বলবো বল, তাও দেখিস না মা কেমন ওকেই সব থেকে বেশি প্রাধান্য দেয়। শুধু বসে বসে খাওয়া আর ঘুমানো, আমরা রান্না করে দেব আর মহারানী শুধু বসে বসে খাবে। ওর স্বামী তো তেমন একটা টাকাও দেয় না সংসারের জন্য। কাল আমায় আমার স্বামী চিঠি পাঠিয়েছিল, বলল নাকি খুব কষ্টে আছে, আয় উপার্জন নাকি খুব একটা বেশি নেই। আর বলিস না, আমার মানুষটারও সেই একই কথা, জানি না কেমন আছে, কি করে চলছে।
দিদি, বলছি কি, আমরা যদি একটা ব্যবসা শুরু করি তবে তো আমাদের স্বামীদের অনেকটা সাহায্য হবে আর চাপও অনেকটা কমবে ওদের। তুই কি পাগল হয়েছিস নাকি? কিসের ব্যবসা করবি তুই? একটা খুব ভালো বুদ্ধি আছে আমার কাছে। আচ্ছা, কি বুদ্ধি তবে শুনি, বল দেখি। দেওয়ালেরও কান আছে দিদি, কাছে এসো, কানে কানে বলছি। ছোট বৌমা, তুমি কি করছো মা? দেখতেই তো পাচ্ছেন, এই মাত্র একটু ঘুম থেকে উঠলাম। ও আচ্ছা, ঘুমাচ্ছিলে বুঝি? বেশ বেশ। আমার ঘরে এ সময় কি করছেন আপনি? বলছিলাম কি, মাথাটা তো খুব ব্যথা করছিল মা, একটু যদি আমার মাথায় তেল দিয়ে দিতে। কি? আমি আপনার মাথায় তেল দিয়ে দেব? আপনার মাথা ঠিক আছে তো? এভাবে কেন বলছো মা? একটু তেলই তো দিয়ে দিতে বলছি। আমার বাবার বাড়িতে আমার মাথায় তেল দিয়ে দেওয়া থেকে শুরু করে আমার নখ কেটে দেওয়ারও লোক ছিল, আর সেই আমি কিনা আপনাকে তেল দিয়ে দেব? আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি। তুমি বিশ্রাম করো। এসব আপনি আপনার অন্য ছেলের বউদের বলুন, আর যখন তখন আমার ঘরে না বলে ঢোকার এই অভ্যেসটা না বদলা নেবার। অত ছাড়া মেয়ে একটা, যদি তোর বাপের সম্পত্তি না থাকতো তোকে ঠ্যাঙের তলে পিষে ফেলতাম। একবার শুধু তোর সম্পত্তি আমার ছেলের নামে হয়ে যাক, তারপর দেখবো। উফ, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন আপনি? যান, বের হন আমার ঘর থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। বাবা, আপনি কি ব্যস্ত? হ্যাঁ, না না, ব্যস্ত নয়, বলো বৌমা, কিছু বলবে? বাবা, আপনার সঙ্গে না একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? কিছু হয়েছে নাকি? বাবা, আপনি তো জানেন সংসারে কেমন অভাব চলছে। আপনার ছেলেরা শহরে খুব কষ্টে দুটো টাকা উপার্জন করে, তাও তাদের পাঠানো টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। সে আমি জানি বৌমা, কিন্তু কি করব বলো, আমি নিজেই তো অসুস্থ, এ বয়সে আমি কি করতে পারবো? এজন্যই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কেমন বুদ্ধি? বাবা, আমরা যদি একটা ব্যবসা শুরু করি, গ্রামের সকলেই আমাদের কম বেশি চেনে, আমার মনে হয় ব্যবসা শুরু করলে ভালো মুনাফা হবে। তা তো ঠিক আছে, তবে কিসের ব্যবসা করবে তোমরা শুনি? আপনার যে সবজির জমি আছে, সেখানে তো গাজর, মূলো, কুমড়ো, বেগুন, মরিচ, শসা সবকিছুরই আবাদ হয়। ওই জমি থেকে সবজি নিয়ে আমরা যদি বাজারে বেচতে পারি, তাহলে খুব ভালো টাকায় বিক্রি করা যাবে। বুদ্ধি মন্দ নয়, তবে তোমরা বাড়ির বউ হয়ে ব্যবসা করবে? অত কিছু ভাবলে তো হবে না বাবা, আমাদের দেখে গ্রামের অন্য নারীরাও নিজেদের চেষ্টায় সফল হওয়ার অনুপ্রেরণা পাবে। আমাদের শুধু আপনার সহযোগিতার দরকার বাবা। বেশ, তোমরা যখন সাহস নিয়ে এত করতে চাইছো করো, যখন যা সহযোগিতা লাগে আমাকে বলো। হ্যাঁ, তোমাদের আমি সঙ্গে আছি মা। কি অপরূপ, এত সুন্দর জমি! এটা আমাদের হরিপদ মশাইয়ের জমি বাবু। আর সে তো জানি, হরিপদ মশাইয়ের পৈতৃক জমি। এই জমিতেই তিনি চাষবাস করেন, শুনেছি প্রায় সব জমির আবাদ করেন তিনি এখানে। হ্যাঁ, সেটা তো দেখাই যাচ্ছে, ওই তো সামনে কুমড়ো দেখা যাচ্ছে, আর ওই যে পাশটায় দেখো কত বড় লাউ। নিচে জমি থাকার এই সুবিধায় বাজারে তো সবজির আগুনের মতো দাম। এই জমির কিন্তু ভীষণ দাম, এখন যদি এই জমি বিক্রি করা হয় খুব চড়া দামে বিক্রি করতে পারবে। কত হতে পারে আনুমানিক? কম হলে 12 বা 13,000 টাকা তো হবেই। 12-13 হাজার টাকা? হ্যাঁ, তবে হরিপদ বাবু বেচবেন না, যদি বেচতেন তবে আমি কিনে নিতাম।
যদি এই জমি কৌশলে আমি দখল করে নিতে পারি তাহলে 13,000 টাকায় বেচতে পারবো, আর সেই টাকা দিয়ে কত কিছু করতে পারবো। তুমি আবার কোন খেয়ালে হারিয়ে গেলে? আরে চলো চলো, দাঁড়িয়ে থেকে লাভ নাই, বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ চলুন বাবু, আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসছি। আর শোনো, বলছি কি, বড় বৌমা আর মেজ বৌমা আজকে একটা কথা বলল। কে বলছে ওরা আবার? ওরা বলল সংসারের যা অবস্থা সব দেখে শুনে ওরা সিদ্ধান্ত নিয়েছে ব্যবসা করবে। মানে কি? ওরা আবার কিসের ব্যবসা করবে? আমার যে সবজির ক্ষেত আছে সেখানে থেকে সবজি নিয়ে তারপর বাজারে বেচবে। আমার তো বুদ্ধি খুব ভালো লেগেছে ওর। উফ, তোমায় নিয়ে আমি আর পারি না। আচ্ছা, তুমিও কি পাগল হলে নাকি? পাগল হবার কি আছে, ওরা তো খুব ভালো চিন্তা ভাবনাই করছে। হ্যাঁ, খুব ভালো। এরপর গ্রাম শুদ্ধ লোকে বলে বেড়াবে আমাদের অভাব অনটন চলছে দেখে বাড়ির বউদের দিয়ে বাজারে সবজি বেচতে পাঠাচ্ছি। আহা গিন্নি, লোকে কি বললো তাতে কি এসে যায় বলো তো? তোমার কিছু না এসে গেলেও আমার যায়। মান সম্মান সব মাটিতে মেশানোর পরিকল্পনা করছে তোমার ওই দুই ছেলের বউ। যেমনই হোক, অন্তত সংসারের কথা তো ভাবছে ওরা। আর তোমার ওই তিন ছোট বউয়ের মতো তো শুয়ে বসে দিন কাটাচ্ছে না। তোমার যত সমস্যা শুধু ছোট বৌমাকে নিয়ে, বাকি দুজনকে তো মাথায় তুলে রাখো। হ্যাঁ, কারণ বাকি দুই বউ মাথায় তুলে রাখবার যোগ্য, আর ওই ছোট বৌমা একটা অকর্মণ্য অসভ্য মেয়ে। খবরদার বলছি, তুমি ওর ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। তোমার আর তোমার ছেলের বউদের যা খুশি তাই করো। যখন লোক লাঠি পেটা করবে তখন বুঝবে। আপনি রতনের স্ত্রী না? হ্যাঁ, কিন্তু আপনি কে ঠিক চিনলাম না তো। আগে আমার নাম খগেন, আমি রতনের ছোটবেলার বন্ধু। আপনাদের বিয়ে তো আসা হয়েছিল। ও আচ্ছা, কখনো খেয়াল করিনি আপনাকে। আপনি ছাড়া রতনের পরিবারের সকলেই আমাকে চেনে। আপনার শ্বশুর বাড়ি তো আমার ছেলের মতোই দেখে শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তাতে আমি কি করব? এসব আমায় বলছেন কেন আপনি? না ওই বলছি আর কি, রতন কিন্তু খুব ভালো ছেলে। আপনার সৌভাগ্য আপনি ওকে স্বামী হিসেবে পেয়েছেন। কি সৌভাগ্য? হাহ, আমার ভুল হয়েছে ওকে বিয়ে করা। এভাবে বলছেন কেন? কথা ছিল বিয়ের পর আমায় নিয়ে শহরে থাকবে। এখন দেখুন নিজে শহরে গিয়ে বসে আছে, আর আমায় কিনা এই গ্রামে ভাঙা মাটির ঘরে ফেলে রেখেছে। এ তো খারাপ হলো, ওর নিজের প্রতিকার রাখা উচিত ছিল। সারা দিন ওই মূর্খ শ্বশুর শাশুড়ি আর ওই লতা আর নীলিমার মধ্যে থাকতে আমার একেবারে দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ, একেই তো আমার দরকার ছিল। হরিপদর জমি দখল করার মাধ্যম হিসেবে যদি একই ব্যবহার করা যায়, আমার কাজ একদম সহজ হয়ে যাবে। আপনি কি ভেবে এত মুচকি মুচকি হাসছেন? বলছিলাম আপনি যদি চান তবে আমি আপনার সাহায্য করতে পারি। সাহায্য? সে কিভাবে? আপনার শ্বশুরের একটা ফসলের জমি আছে, বিরাট জমি, আর ওই জমির দামও ঢের। তা সে জমি দিয়ে আমার কাজ কি? আছে, যদি ওই জমি আপনি আমাকে দখল করে নিতে সাহায্য করেন তাহলে ওই জমিতে আমরা একটা বিশাল দালান বানাতে পারি, একেবারে শহরের মতো। তারপর সেই দালান কি করব শুনি? আপনাকে এত সব বোঝাতে হয় না। সে জমিতে দালান বানাতে পারলে সে দালান তো আপনার হবে, তারপর আপনি রাজত্ব করবেন। এ তো খুবই ভালো বুদ্ধি। আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। তো এখন ভাবুন, আর আমি তো আছি সব সহায়তার জন্য। আমায় কি করতে হবে? এই যে দেখো, এই দোকানটা দেখো। বাহ, দোকানটা তো খুব বড় আর সুন্দর। এরকম একটা দোকান যদি আমরাও পাই না, খুব ভালো হবে। এই দোকান আজ থেকে তোমাদেরই। আমাদের মানে?
এখন থেকে তোমরা এই দোকানে শাকসবজি বেচা কেনা করবে। কালকে আমি আমার ক্ষেত থেকে সবজি তুলে এখানে দেব। তাহলে তো আমরা কাল থেকেই আমাদের ব্যবসা শুরু করতে পারবো। কিন্তু বাবা, এত বড় দোকান কিনতেও তো নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। আপনি এত টাকা পেলেন কোথায়? দুদিন আগে আমি অবিনাশ বাবুর বাড়ি গিয়েছিলাম। এই দোকানের মালিক তিনি। এটা অবিনাশ বাবুর দোকান? হ্যাঁ, আমি তাকে বললাম আমার একটা দোকান দরকার শাকসবজি বেচা কেনার জন্য, কিন্তু দোকান কেনার পয়সা নেই। তাই তিনি এই দোকান আমাকে মানে কোনো পয়সা ছাড়াই দিয়েছেন। আমরা প্রতি মাসে যা লাভ করব তা থেকে কিছু টাকা অবিনাশ বাবুকেও দেব। হ্যাঁ, ঠিকই বলেছিস, প্রতি মাসে দোকান ভাড়াটা তো দেওয়াই উচিত। তাহলে তো ল্যাটা চুকে গেল। কাল থেকে তাহলে সব শুরু করো। আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব হতোই না বাবা। আপনি সত্যিই মহান। এতে আমাকে মহান বলবার কি আছে মা? তোমরা তো আমারই মেয়ে, তোমাদের কথা আমি ফেলতে পারি? চলুন তাহলে আমরা কাল থেকেই দোকানে বসার সব ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ চলো, তাই চলো, আজকে অনেক কাজ। আরে হরিপদ কাকুর যে ফসলের জমিটা আছে সেই জমিটা আমার চাই। ওই জমি কি কোনো খেলনা নাকি যে চাই বললেই পেয়ে যাবে? আরে অত সব আমি জানি না, ওই জমি পেতে তুমি সাহায্য করবে ব্যাস। ওই জমি সে বেচবে না। আর এখন যা হচ্ছে কোনো প্রশ্নই আসে না জমি বেচার। এখন যা হচ্ছে মানে কি হচ্ছে কি? এই দেখো, সারা গ্রাম জানে আর তুই জানিস না। ওই লতা আর নীলিমা মিলে শাক সবজির দোকান দিচ্ছে। এই জমি থেকেই তো শাক সবজি তুলে নিয়ে বেচবে। শাক সবজি দোকান দিচ্ছে মানে? সে কি আর আজকের কথা? আজ বহুদিন ধরেই তো এই নিয়ে পরিকল্পনা চলছে। তুমি বসে বসে করোটা কি, আটকাতে পারলেন ওদের? কত করে বোঝালাম, তোর কাকুর সঙ্গে সব নিয়ে তো আজ কদিন ধরে আমার যুদ্ধ চলছে, কিন্তু আমার কথা কেই বা শোনে বল? আরে আমি এখানে ওই জমি নিয়ে কত স্বপ্ন দেখছি, আর ওরা ব্যবসা করছে। ওদের ওই ব্যবসা আমি কিছুতেই সফল হতে দেবো না। শুনলাম অবিনাশ বাবুর বাজারে যে দোকানটা সেটাও নিয়েছে, কাল থেকে সব শুরু করবে। তোমার ছোট বউ পূজা কোথায়? আছে বোধহয় কই যেন। সে আরেক নচ্ছার মেয়ে, কাজ নেই কম্ম নেই। এভাবে বলো না, ও কি তো আমাদের সবচেয়ে বেশি দরকার হবে। তা তুই কি করবি টা কি আমায় তো বল। আজকে রাতে নীলিমা আর লতার ওই দোকান পুড়িয়ে দেব, আর পুরো দোষটা দিয়ে দেব তোমার ছোট বউ পূজার উপর। মানে কি? এমনটা করবি কেন তুই? হরিপদ কাকুর ওই জমি আমার যে কোনো মূল্যে চাই। দোকান পুড়িয়ে পূজার উপর দোষ চাপালে সবাই সে বিষয়ে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু যদি তোর এই পরিকল্পনাও কাজে না আসে, তাহলে তোমার ওই বুড়ো স্বামীকে আমি মেরে ফেলবো, তারপর দেখি আমাকে কে ওই জমিটা নিতে আটকায়। এই খগেন আমার এত বড় ক্ষতি করতে চাইছিল আর আমি ওর সঙ্গ দিতে চাইছিলাম। ছি! দিদি, বাবা, তোমরা কোথায়? ও মা, ওটা পূজা না? হ্যাঁ, কিন্তু ও আবার কখন থেকে আমাদের দিদি ডাকতে শুরু করলো? মা পূজা, আমরা এইদিকে আছি, এসো। দিদি, বাবা, তোমরা সাবধান হও। এ কি, তুমি কাঁদছো কেন? আর সাবধান হব কেন আমরা? অনেক বড় চক্রান্ত চলছে। ওই খগেন আর মা মিলে অনেক বড় ষড়যন্ত্র করছে। কিসের ষড়যন্ত্র করছে? পুরো কথাটা খুলে বল। মা আর খগেন মিলে তোমাদের নতুন দোকান আজ রাতে আগুন দেওয়ার পরিকল্পনা করছে। এসব কি বলছো কি তুমি? মা এমনটা কেন করবেন? আমি সত্যি বলছি গো, শুধু এটাই নয়, এসবের জন্য ওরা আমাকে দায়ী করবে এমনটাও বলতে শুনেছি। শুরু থেকেই তোমাদের মা এই ব্যবসা নিয়ে খুশি ছিল না, কিন্তু সে এসব করবে তা আমার কল্পনার অতীত। বাবা, আমাদের শীঘ্রই কিছু একটা করা দরকার। চলো আমরা সবাই গিয়ে মাকে ধরে তারপর প্রশ্ন করি কেন তিনি আমাদের এত বড় ক্ষতি করছেন।
না, এভাবে হয় না। মা পূজা, তুমি অবিনাশ বাবুর সামনে দাঁড়িয়ে এসব কিছু বলতে পারবে? অবশ্যই পারবো বাবা। বেশ, তাহলে চলো আমার সঙ্গে। যা বিচার হবে অবিনাশ বাবুর বাড়িতেই হবে। খগেন আর পূজা আমাকে তোমার আর বুড়ির পরিকল্পনা সবকিছুই বলেছে। বাবু বাবু, ও অনেক বড় মিথ্যুক, ও আমার ক্ষতি করতে চায়, তাই এসব আজে বাজে কথা বলেছে। খগেন, হয় আমাকে সব সত্যি করে বলো, নয়তো তোমায় হাজতে ঢুকিয়ে 100 ঘা লাগাতে বলি। না বাবু, এমন করবেন না, 100টা চাবুকের ঘা গেলে আমি মরি যাব। আমি চাইনি আমার বাড়ির বউ বাজারে গিয়ে শাকসবজি বেচা কেনা করুক, আর তাই আমি খগেনের কথায় সায় দিয়েছিলাম। যেদিন থেকে হরিপদ কাকুর এই জমির দাম শুনেছি, সেদিন থেকে এই জমির লোভে আমি বাবা বাবরি। শুধু তাই নয়, আমি ওকে বলতে শুনেছি এই জমির জন্য বাবাকে মেরেও ফেলতে পারে। বুড়ি, তুমি নিজের স্বামী আর ছেলের বউদের ক্ষতি করতে যাওয়ার আগে এটা ভাবলে না যে ওই খগেন লোভে পড়ে অন্যের ক্ষতি করতে পারে? সে তোমার ক্ষতি করতেও পিছপা হবে না। আজ আমার ছোট বৌমা ছিল বলে, নয়তো আমার এসব কিছু আমরা জানতেই পারতাম না। আমারও অনেক ভুল ছিল বাবা, কিছু মুহূর্তের জন্য আমি নিজে ওই খগেনের পাল্লায় পড়ে গিয়েছিলাম, আমায় ক্ষমা করে দিন। খগেন, তোমার জন্য যে কোনো শাস্তি কম হবে। তোমাকে হাজতে পুরে 50 ঘা দেওয়া হবে, আর হরিপদর ক্ষতি করতে চাওয়ার শাস্তি হিসেবে নগদ 100 টাকা জরিমানা দিতে হবে। 50 ঘা? এত নিষ্ঠুর হবেন না বাবু, একটু দয়া করুন, ক্ষমা করুন। এখন থেকে আমিও নীলিমা আর লতা দিদির সঙ্গে দোকানে তাদের সহায়তা করব। নিশ্চয়ই বোন, আজ তুমি না থাকলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যেত। এখন থেকে আমরা সকলে মিলেমিশে সুখে শান্তিতে থাকবো।